ইনফিনিটি ফিজিক্স প্রবলেমের উপর নেওয়া এটা আমাদের ভেক্টরের উপর প্রথম ক্লাস, যেখানে আমরা প্রবলেমগুলোকে তিনটে স্টেপে সলভ করব। প্রথমত প্রবলেমকে আন্ডারস্ট্যান্ড করব, প্রবলেমটা কি বুঝছে সেটা বুঝবো। সেকেন্ড, ডায়াগ্রাম ড্র করব এবং তোমার উপর ছেড়ে দেবো যে তুমি এবার সলভ করো। থার্ড, আমি তোমাকে সলিউশন করার স্টেপগুলো যেটা আসছে সেটা তুমি করবা। দেন আমরা দুটো কম্বাইন করে দেখবো যে আচ্ছা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বা কোনটা লজিক্যাল বা কোনটা থিওরির সাথে যাচ্ছে। আমরা এমনভাবে কোনো প্রবলেম সলভ করব না যেটা জাস্ট সলিউশন, আমার ভিতরে কিছুই নাই, এমন কোনো কিছু আমরা করবো না। ঠিক আছে? সো এইখানে সবসময় মাথায় রাখতে হবে, ফিজিক্সের কোনো প্রবলেম সলভ করতে গেলে তোমাকে প্রথমে প্রবলেমটাকে বুঝতে হবে যে প্রবলেমটা কি বলছে এবং কি চাচ্ছে। সেকেন্ড, তোমাকে ডায়াগ্রাম ড্র করা শিখতে হবে, এটা ফিজিক্যাল সিগনিফিকেন্স কেমন হবে। থার্ড, তোমার প্রবলেম সলভিং স্কিল বিল্ড করতে হবে এবং এটা প্রবলেম সলভ করতে করতেই আসবে। অনেকেই এমন আছে যাদের প্রবলেম সলভ করতে মানে সমস্যা হয়। তাদের বেসিক কারণ হচ্ছে যে তুমি প্রবলেম সলভ করো না, তুমি সলভ করো না তাই পারো না। কবো ভাই আমি পারি না তাই করিনি, এটা ভুল কথা। তুমি করবা, তারপরে পারবা। ঠিক আছে? তো চলো আমরা আমাদের কথাবার্তা শুরু করি। প্রথমত শেখার মন মানসিকতা নিয়ে বসবা। যদি শুয়ে দেখো, দেখার দরকার নাই, বাদ দাও। তোমাকে অবশ্যই খাতা কলম নিয়ে আমার সাথে চিন্তা করতে করতে পড়তে হবে। ঠিক আছে? আমি তোমার কাছে প্রশ্ন করব এবং তুমি আমার কাছে ফিজিক্যালি থাকলে, আমি যখন ফিজিক্যালি স্টুডেন্ট পড়াই তখন তারা যেমন আমার কথাই রিয়াক্ট দেয়, তুমিও রিয়াক্ট দিবা। যে আমি এটা জিজ্ঞাসা করছি তুমি সেটা বলবা, সাউন্ড করে বলবা। পাঁচ শূন্য শূন্য ব্যাপার না। ঠিক আছে? বোঝার ট্রাই করবা আমি কি বোঝাচ্ছি। ওকে, চলো আমরা আমাদের কথাবার্তা শুরু করি। সো ও আচ্ছা, প্রশ্নগুলো তো পাইছো? প্রশ্নগুলো না পাও ডেসক্রিপশন চেক করো, একটা পিডিএফ আছে তোমাদের যদি দেখাই। পিডিএফটা হচ্ছে এই পিডিএফটা চেক করো। এখানে ভেক্টর রিলেটেড যত প্রবলেম আসার মতন বা আসতে পারে, সে আইআইটি বলো, আমাদের বুয়েট বলো, যে কোনো ইউনিভার্সিটি বলো, যে কোনো এক্সাম বলো, তোমার আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করার মতন যতগুলো প্রশ্ন প্রয়োজন হবে সবগুলো এখানে দেওয়া আছে। এবং মজার বিষয়, না কোনো সলিউশন আছে না কোনো সলিউশন মানে লাস্ট অ্যান্সার আছে, যা হবে তাই অ্যান্সার। কথা ক্লিয়ার? তোমার কনসেপ্টটা ঠিক রাখতে হবে শুধু। এখানে আমরা মেইনলি সিম্পল ভেক্টর থেকে আমরা 60টা কোশ্চেন এখানে রাখছি এবং এরপরে আরও অ্যাড হবে। এখন জাস্ট 60টা রাখি, পরবর্তীতে আরও মডিফাই করে আরও কিছু বানাবো। এবং ঠিক এগুলো কিন্তু এমসিকিউর জন্য না, এগুলো জাস্ট তোমার সিম্পল কোশ্চেন, এমসিকিউ না। এমসিকিউ জন্য তুমি তো শর্টকাট আবল তাবল পড়বা, সেটা পরের বিষয়, যখন অ্যাডমিশন আসবে তখন দেখবো। বাট এগুলো তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিতে চাও, এইচএসসির প্রিপারেশন নিতে চাও, বা কোনো একটা কম্পিটিশনের প্রোগ্রাম মানে প্রিপারেশন নিতে চাও, তবে তুমি এটা করো। এবং তুমি যদি আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করতে তবে করো। ঠিক আছে? আমার ভিডিওটা দেখা জরুরি বিষয় না, তোমার প্রবলেমগুলো সলভ করতে পারো বড় বিষয়। ঠিক আছে? তো আমাদের এই ডিরেক্টিভ ভেলোসিটি এবং টুকটাক নিয়ে 14টা প্রবলেম আছে, এগুলো আরও অ্যাড হবে, এটা আপাতত এভাবে রাখছি। এবং কিভাবে কি চলবে এখানে দেখতে পারো। আর আমি পদার্থবিজ্ঞানে অনার্স করছি। ঠিক আছে? চলো আমরা আমাদের ডিসকাশন শুরু করি। ওকে, ক্লিয়ার? প্রথম প্রশ্নটা খেয়াল করো। আমরা মেইনলি আজকে 7টা দেখবো, যদি ভালো লাগে আরো দেখতে পারি। তো প্রথম প্রশ্ন, প্রশ্নটা তুমি আগে একবার পড়ো, প্রথমে তোমার পড়ার কাজ। দেখো বলছে কি, একটি বিন্দুতে আছে, একটি বিন্দুতে দুটি বল প্রয়োগ করা হয়েছে। কয়টি বল? দুটি বল, যাদের মানের যোগফল কত? 18। এখানে একটা জরুরি বিষয় কি, মান। মান বলছি, জাস্ট মান। ঠিক আছে? এবং তাদের লব্ধি 12 নিউটন। লব্ধি কত? 12 নিউটন। যদি লব্ধি বল ক্ষুদ্র বলের সাথে, লব্ধি বলটা ক্ষুদ্র বলের সাথে 90 ডিগ্রি কোণ থাকে। কয় ডিগ্রি কোণে? 90 ডিগ্রি। তবে বল দ্বয়ের মান নির্ণয় করো। বল দ্বয়ের মান নির্ণয় করো। এখন আমরা কি পয়েন্টগুলো দেখলাম?
এখন আমার একটু কথা খেয়াল করো, যে একটি বিন্দুতে যদি দুটো বল প্রয়োগ করা হয় যাদের মানের যোগফল, এখন যখন আমরা যোগফল নিয়ে কথা বলবো, যোগফল কিন্তু কোনো ভেক্টর রাশি না, ইট ইজ আ স্কেলার রাশি। তো এখানে তাদের মান, সিম্পলি মান, ধরো একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ, এদেরকে যোগ করে কত হয়েছে, 18 হয়েছে, ঠিক আছে। আর তাদের লব্ধি, লব্ধি কিন্তু স্কেলার না, লব্ধি কিন্তু ভেক্টর রাশি, এর মানও আছে দিকও আছে। তাহলে এই যে লব্ধিটা বুঝতে, এটা কি রাশি, একটা, এটা একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি হওয়ায় আমরা এখানে সিম্পলি পি প্লাস কিউ লিখতে পারবো না, আমাদের লিখতে হবে কি, পি ভেক্টর প্লাস, যেহেতু বড় হাতে, একটা বড় হাতে লিখি হিসেবে সুবিধার্থে, প্লাস কিউ ভেক্টর সমান কত হবে, 12 নিউটন হবে। দুইটা পয়েন্ট দেওয়া আছে, তথ্য দুইটা পেলাম। আর কি বলা আছে, বলছে যদি লব্ধি বলটা, মানে এই যে এই লব্ধিটা 12 নিউটন ক্ষুদ্র বলের সাথে 90 ডিগ্রি কোণে থাকে, এটা একটা পয়েন্ট, যে আমার আলফার মান কত হবে, আলফার মান হবে 90 ডিগ্রি। আলফা বুঝো তো, আমি একটু রিক্যাপ করি। ধরো কোনো একটা বিন্দুতে দুইটা ভেক্টর, একটা পি ভেক্টর আর একটা কিউ ভেক্টর কাজ করছে, মানে প্রয়োগ করা হয়েছে দুটো বল, মনে করো পি মানের একটা বল, কিউ মানের একটা বল। তবে এদের একটা মানে এই জায়গায় যদি একটা বস্তু থাকতো, ধরো এই বস্তু আছে, এরপর পি বলে টানছি, এই দিক দিয়ে কিউ বলে টানছি, তাহলে বস্তুটা কিন্তু পির দিকেও যেত না, কিউর দিকেও যেত না। যার মনে করো পির মান বেশি, তাহলে পির দিকে সরে এমন একটা কোণে চলে যেত, এবং যেই কোণে যেত সেই মানে যেই কোণে মানে ভেক্টরটা পাতাম সেটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর, এবং এই পি আর আর এর মধ্যবর্তী কোণকে আমরা মিলে আলফা বলি, আর পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ মানে ভেক্টর যে দুটো আছে এদের মধ্যবর্তী কোণকে আমরা মিলে থিটা বলি। কথা ক্লিয়ার? এখন এই আর ভেক্টর বের করার জন্য আমাদের একটা সূত্র ছিল, আর সমান কি ছিল জানো, এটা আমরা যখন একাডেমিক্যালি পড়াই তখন আমরা প্রুফটা দেখাই, যেহেতু আমরা প্রবলেম সলভ করছি ধরে নিয়েছি, প্রুফ করে আসছো। তো আর সমান কি লিখতে পারি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq ইন্টু ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত, থিটা, 2pq cos থিটা। এখন যদি বলতে হবে যে এই যে পি ভেক্টরের সাথে এই লব্ধিকান কত কোণে আছে, কারণ লব্ধি তো ভেক্টরের দিকটা বের করা জরুরি, আর দিকটা কি একটা সাপেক্ষ বিষয়, তাই কি, কারণ সাপেক্ষে নির্ণয় করতে হবে। তুমি চাইলে পি সাপেক্ষে নির্ণয় করতে পারো, কিউ সাপেক্ষে নির্ণয় করতে পারো। আমরা জাস্ট পি সাপেক্ষে যদি নির্ণয় করি তাহলে এই কোণটা হবে কি কোণ, আলফা কোণ, এই কোণটা। এই আলফা কোণের মান কত হবে, এই জন্য আমরা প্রয়োগ করবো ট্যান আলফা সমান, মাথায় রাখবা যার সাথে কোণ, আমরা কোণ বের করছি লব্ধির কার সাথে, পি এর সাথে, যার সাথে অ্যাঙ্গেল থাকবে সে নিচে সিঙ্গেল থাকবে, অ্যাঙ্গেল কার সাথে, পির সাথে, তাই পি নিচে কি থাকবে, সিঙ্গেল থাকবে, এর সাথে কিছু বসবে না, প্লাস বাকি ভেক্টরটাকে কিউ ভেক্টর, এর সাথে কোনো অ্যাঙ্গেল নেই, তো তাহলে কি হবে, কিউ সাইন হবে না কস হবে, কিউ কস থিটা, আর উপরে হবে কি কিউ সাইন থিটা। এখানে থিটা বলতে কি ভেক্টরদের মধ্যবর্তী কোণ। এখানে জরুরি বিষয় যে কিউ সাইন থিটা উপরে হবে না কিউ কস থিটা উপরে হবে, মাথায় রাখতে পারো ট্যান মানে কি সাইন বাই কস, উপরে সাইন হবে নিচে কস হবে, ঠিক আছে। পরবর্তীতে যদি এভাবে চিন্তা করো যে আমি এই কোণটা বের করবো যে কিউ এর সাথে আর এর মধ্যবর্তী কোণ কত, তাহলে এটাকে তুমি মনে মনে বিটা ধরো। যদি এটাকে বিটা কল্পনা করা হয় তবে আমরা কি লিখতে পারি, ট্যান বিটা সমান কি লিখতে পারি, ট্যান বিটা, বিটা কার সাথে রয়েছে, কিউ এর সাথে, তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, প্লাস বাকি ভেক্টরটাকে পি, তাহলে এখানে পি বসবে, এবং ট্যান মানে কি সাইন বাই কস, তাহলে পি এখানে হবে কি কস থিটা, উপর হবে কি পি সাইন থিটা। কথা ক্লিয়ার? তো এই তিনটা বেসিক জিনিস আমার জানা থাকা লাগবে ভেক্টর রিলেটেড, ঠিক আছে। এবার প্রশ্নটা আসে, তাহলে এই আলফার মান দিয়েছে কত, 90 ডিগ্রি। তবে বল দ্বয়ের মান বের করো, ওই যে দুটো ভেক্টর ধরেছি না, পি ভেক্টর এবং কিউ ভেক্টর, এদের মান বের করতে বলছে, সিম্পলি মান। কথা ক্লিয়ার? তাহলে আমরা প্রশ্নটার ডায়াগ্রাম ড্র করি আগে। এর ডায়াগ্রামটা কেমন হবে, ডায়াগ্রামটা যদি খেয়াল করো, আমরা যদি লাল করে দিয়ে আঁকি, দুটা ভেক্টর ধরো, একটা পি ভেক্টর একটা পি ভেক্টর,
আমি ধরে নিচ্ছি, দেখো এখানে বলেছ কি, যদি লব্ধি বল ক্ষুদ্র বলের সাথে 90 ডিগ্রি হয়, লব্ধি বল ক্ষুদ্র বল, ক্ষুদ্র বলের সাথে যেহেতু বলছে তাহলে অবশ্যই এখানে একটা বলের মান বড়, একটা বল ছোট হবে, মানে এই যে পি এবং কিউ এর মধ্যে একজন বড় হবে একজন ছোট হবে ফর শিওর। আমি ধরে নিচ্ছি যে পি ভেক্টরের মান কিউ এর থেকে ছোট, কি করছি, এই পি এর মান হবে কিউ থেকে ছোট। যদি পি এর মান কিউ থেকে ছোট হয় তাহলে লব্ধি ভেক্টরটা পি এর সাথে কত ডিগ্রি কোণে থাকবে, এখানে কি বলেছে, লব্ধি বল ক্ষুদ্র বলের সাথে 90 ডিগ্রি কোণে থাকবে। 90 ডিগ্রি কোণে যদি থাকে তাহলে 90 ডিগ্রিকে আমরা বলতে পারি এই পি এর সাথে একটা লম্ব আঁকবো, লম্ব তো বোঝো, সরি 90 ডিগ্রি কোণে থাকবে, এটা কিটা লব্ধি ভেক্টর। তাহলে পি হচ্ছে ক্ষুদ্র ভেক্টর, আরো একটা ভেক্টর আছে না, সেটা কি ভেক্টর, সেটা হচ্ছে কিউ ভেক্টর। এবং কিউ ভেক্টর দেখো লব্ধি সবসময় কি হবে, দুইটা ভেক্টরের মাঝ বরাবরই হবে, হয় মাঝখানে থাকবে, মানে দুইটা ভেক্টর যদি এই দুটো ভেক্টর হয় এর লব্ধি হয় এসে থাকবে, না হয় এসে থাকবে, নাহলে মাঝখানে যাবে, এই এই এর সীমা এর ভিতরে, ঠিক আছে, দুইটা ভেক্টরের লব্ধি কান এদের দুজনের মাঝেই থাকবে। তাহলে যদি লব্ধি 90 ডিগ্রি কোণে থাকে পির সাথে, তাহলে অবশ্যই কিউ কি 90 থেকে বেশি হওয়া লাগবে, না হলে তো এর মাঝখানে হচ্ছে না, তুমি বলবো ভাই কিউ ভেক্টরটা এই দিক বরাবর থাকবে, কিন্তু এটা থাকা সম্ভব না, কারণ লব্ধি কখনো দুইটা ভেক্টরের মাঝের বাইরে কোনো দিকে যাবে না, হয় কোন একটা ভেক্টরের সোজাসুজি হবে, না হলে তার মাঝে হবে, ওই লিমিটের বাইরে যাবে না। তাহলে এই যে এখানে আমরা কিউ ভেক্টর ড্র করবো কোন দিকে, আর এর থেকে একটু দূরে, ঠিক আছে। এবং যেহেতু পি থেকে কিউ বড়, তাহলে অবশ্যই আমার এর লেন্থটা কি একটু বাড়াই দিতে হবে। এগুলো জাস্ট তোমার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, যে তুমি বুঝে বুঝে প্রশ্নগুলো রিড করছো কিনা, ঠিক আছে। সো এটা আমার ধরো কিউ ভেক্টর, আর এটা ছিল আমার পি ভেক্টর। এইটুকুর মধ্যবর্তী কোণ কত দিয়েছে 90 ডিগ্রি, যেটাকে আমরা কি ধরছি আলফা, কথা ক্লিয়ার। আর এই যে পি এবং কিউ এর ভেক্টরদের মধ্যবর্তী কোণ আমরা জানি না, সেটা ধরলাম আমরা কত থিটা। ওকে, এখনো পর্যন্ত সব ক্লিয়ার। এইবার তাহলে তুমি ধরে নেবা, প্রথমে লিখে নেবা ধরি, তুমি আগে নিজে একবার ট্রাই করো, প্রশ্নটা নিজে একবার সলভ করার ট্রাই করো, তারপরে আমি বলি। কমপ্লিট, চলো। ধরো দুটা ভেক্টর আছে পি এবং কিউ, যেখানে পি ভেক্টরের মান ছোট, কিউ ভেক্টরের মান বড়। তো আমরা কি বলছি, পি লেস দেন কিউ, ঠিক আছে। এখানে দেখো আমি প্রথমে তিনটা দেখো সমীকরণ পাচ্ছি, এখান থেকে উপরোক্ত এই যে প্রশ্ন থেকে তিনটা সমীকরণ পাচ্ছি। তার মানে প্রশ্ন মতে বা প্রশ্ন অনুযায়ী কি লিখতে পারি, প্রশ্ন মতে কি লিখতে পারি, প্রশ্ন মতে লিখতে পারি এই যে ভেক্টর দুটো আছে পি এবং কিউ, এদের যে মান, দিক না কিন্তু কি, জাস্ট মান যোগ করলে কত হবে 18 নিউটন হবে। আবার এই যে তাদের লব্ধি, লব্ধি মানে কি, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান 12 নিউটন। আর একটা কি, ক্ষুদ্র বলের সাথে কোণ করে কত 90 ডিগ্রি, তার মানে tan 90 ডিগ্রি সমান কি আছে, আমি যদি ডিফারেন্ট কালার ইউজ করি, কোনটা কার সাথে দেখো তো, এই যে 90 ডিগ্রি কোনটা কার সাথে, ক্ষুদ্র বলের সাথে, ক্ষুদ্র বলকে পি, তাহলে পি কি থাকবে নিচে সিঙ্গেল থাকবে, বাকি আছে কি কিউ, উপরেও থাকবে কিউ, ট্যান মানে কি সাইন বাই কস, তাহলে সাইন থিটা, থিটা মানে কি জানি না, নিচে হবে কি কস থিটা। কথা ক্লিয়ার। এখন এই সমীকরণ তিনটা সমাধান করে আমার সলিউশনটা বের করতে হবে, কি করে বের করবো চিন্তা করো, ম্যানিপুলেট করো। ইকুয়েশন ম্যানিপুলেশন জানা খুবই জরুরি, তুমি যদি ফিজিক্সে ম্যাথমেটিক্সে নিজের দখল করতে চাও তাহলে তোমাকে অবশ্যই ইকুয়েশন ম্যানিপুলেশন খুব ভালো করে শিখতে হবে। ওকে, একটা প্রবলেম সলভ করতে কিন্তু আমার টাইম অনেক বেশি নিচ্ছি, কারণ আমি তোমাকে বোঝানোর ট্রাই করছি যে প্রত্যেকটা জিনিস কি বোঝাচ্ছে। ওকে ওকে দেখি, তাহলে আমি এই যে তিনটে সমীকরণ পাইছি, এখানে এটাকে নাম দিলাম মনে করি এটা 1 নম্বর সমীকরণ, এটাকে নাম দিলাম এটা 2 নম্বর সমীকরণ, এটাকে নাম দিলাম মনে করো 3 নম্বর সমীকরণ। এখন আমি মনে করো আমার ইচ্ছা হলো, তুমি তোমার ইচ্ছা না হলে তুমি না করি, কোনো সমস্যা নেই। আমার ভালো লাগবে আমি 3 নম্বরটাকে আরো একটু ম্যানিপুলেট করি,
3 নং সমীকরণ হতে পারে, 3 নং সমীকরণ হতে পাই। 3 নং সমীকরণ হতে কি পাই? পাই হচ্ছে tan 90 ডিগ্রি ইকুয়াল পি প্লাস কিউ কস থেটা উপর আছে কিউ সাইন থেটা। আচ্ছা বলো তো tan 90 মান কত? যারা কেবল এসএসসি পাস করে আসছে তারা বলে ভাই tan 90 মান কত, অসংজ্ঞায়িত। কিন্তু না, tan 90 ডিগ্রি একটা মান আছে যেটাকে আমরা ডিফাইন করতে পারিনি বা তারকে আমরা সংজ্ঞায়িত করতে পারিনি, তাই আমরা ওকে অসংজ্ঞায়িত বলি। অর্থাৎ আমি একটু বুঝাই, মনে করো 4 টাকা দুইজনের মধ্যে ভাগ করলে এক একজন কয় টাকা করে পায়? 2 টাকা। এর ভাগফল কত হয়? 2। 4 টাকাকে আমি যদি একজনের মধ্যে ভাগ করে দিই তাহলে কয় টাকা বগির পাবে? 4 টাকা। 4 টাকা যদি আমি 0 জনের মধ্যে ভাগ করে দিই তাহলে কয় টাকা করে পাবা? 0 জনকে কি 4 টাকা ভাগ করা যায়? যায় না। যেহেতু যায় না, এটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি, মানে ডেফিনেশন দিতে পারি না, তাই এটাকে আমরা বলতাম অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, ঠিক আছে? তাহলে কোনো কিছুকে যেমন এই 4/0 মানে কোনো কিছুকে যদি 0 দ্বারা ভাগ করা হয় তবে তার আমরা ডেফিনেশন দিতে পারি না। তো এই অসংজ্ঞায়িত আমরা অনেক সময় অসীমও বলবো। অসীম বলার পিছনে আলাদা কারণ আছে, যেটা তোমরা লিমিট অধ্যায়ে জানতে পারবা, ঠিক আছে? তো আমাদের এখানে tan 90 একটা স্পেসিফিক মান আছে, সেটা হচ্ছে 1/0। সো আমরা tan 90 সমান লিখতে পারি 1/0 ইকুয়াল কিউ সাইন থেটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস থেটা। এখন আমরা যদি আর আর গুণ করি, এটা উপরে গুণ হবে 1 এর সাথে, এটা গুণ হবে 0 এর সাথে, তাহলে পি প্লাস কিউ কস থেটার সাথে যদি 1 গুণ করি, এর সাথে যদি 1 গুণ করি, 1 গুণ করাও যে কথা, না করাও সেই, কারণ কি পি একে পি আর কিউ একে কিউ হবে না, তো গুণ করা যায়, না করাও তাই, আমি গুণ করলাম না, বুঝে নিও। সমান 0 এর সাথে কিউ সাইন থিটা গুণ করলে কত হয়? 0 হয়, কারণ 0 এর সাথে তুমি যাকেই মাল্টিপ্লিকেশন করো না বা যাকেই গুণ করো না, কোনো অ্যান্সার আমার 0। তো পরবর্তীতে আমরা কি লিখতে পারি? পি প্লাস কিউ কস থেটা। আচ্ছা কিউ পি প্লাস কিউ কস থেটা, এটাকে আরো একটু ম্যানিপুলেট করলে কি আমরা লিখতে পারি? কিউ কস থেটা সমান মাইনাস পি, এটা লিখতে পারি। এটাকে আমরা এত দূর রেখে দিই, ঠিক আছে? ভাই কেন রাখছেন? ঠিক আছে, কেন রাখলেন? এটা রাখার কারণ, এটা যেহেতু আমি সলভ করা হয়ে গেছে, অনেকবার সলভ করছি, সো আমি জানি কেন রাখছি। তুমি চিন্তা করতে কেন রাখছি? 2 নম্বর সমীকরণ সলভ করলে বুঝতে পারবা। তাহলে আমরা 2 নম্বর সমীকরণটা একটু লিখি। 2 নং সমীকরণ, দেখো 2 নম্বর সমীকরণের এই যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের লব্ধি কত? 12 নিউটন। আমরা পড়েছি লব্ধি ভেক্টর সমান কত লিখে যাই? আচ্ছা এই রুটটা যদি আমি এই পাশে নিয়ে এসে তাহলে কি হয়? স্কোয়ার হয়। তাহলে রুটটা মনে করি স্কোয়ার করলাম, তাহলে কি হয়? আর স্কোয়ার। এখানে লব্ধির মান কত দেখো তো? 12 নিউটন। তাহলে আমি কি একবার লিখতে পারি 12 স্কোয়ার? আমি জাস্ট মান নিয়ে চিন্তা করছি, ঠিক আছে? এই যেখানে ভেক্টর ফর্মে লিখছি না, এটা লিখে এমন দাগ দিয়ে দেওয়া উচিত, কারণ এটা কোন জিনিস নিয়ে কথা বলছে? আমরা মান নিয়ে কথা বলছি। দুটো ভেক্টর যোগ করে তার যে লব্ধিটা হচ্ছে তার মান নিয়ে কথা বলছি, ঠিক আছে? কারণ এখানে দিক নাই, দেওয়া নাই। তাহলে 12 স্কোয়ার প্লাস ইকুয়াল পি, পি এর মান কি আমি জানি না, তাহলে পি স্কোয়ার। কিউ এর মান কি জানি না, কিউ স্কোয়ার প্লাস 2। দেখো তো এখানে লিখতাম কি 2 পি কিউ কস থেটা, সূত্র অনুযায়ী তাই লিখতাম। এখন তাই যদি লেখো তাহলে কিউ কস থেটা মানে কত দেখো তো? কিউ কস থেটা মানে কত? মাইনাস পি। এই যে কিউ কস থেটা, এটাকে আমি উঠিয়ে দিয়ে মাইনাস পি কি লিখতে পারি? এই যে এখান থেকে রিপ্লেস করলাম, সাবস্টিটিউট করলাম বা প্রতিস্থাপন করলাম। আর 12 স্কোয়ার করলে কত হয়? 144 সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস, এই যে দেখো এর আগে প্লাস আছে, এর আগে কি আছে? মাইনাস আছে, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2। পি আর পি গুণ করলে কি হয়? পি স্কোয়ার। পরবর্তীতে
144 ইকুয়াল পি স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার। তাহলে কি হয়, একটা পি স্কোয়ার বাদ হয়ে যাবে, তাহলে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সমান কত, 144। এখন কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এটাকে আমরা কি লিখতে পারি, আমি পাশে লিখছি, আচ্ছা আমি এক সাইডে লিখি, এটা ইকুয়াল 18 ইন্টু কিউ মাইনাস পি। 18টায় আমার বেরো করছি কিউ মাইনাস পি মান বেরো করবো, 18টায় এখানে কেসে ভাগ হয়ে যাবে, 144 ভাগ 18, এটা কার মান, কিউ মাইনাস পি এর মান। একটা ভাগ করলে কত হয়, ভাগ করি, 144 ভাগ 18 মানে কত হয়, 8 হয়, কিউ মাইনাস পি মান কত, 8। সম্পূর্ণ এবার অঙ্ক তোমার হাতে। তুমি যদি নবম শ্রেণীতে সরল সহ সমীকরণ সমাধান করে আসো, তাহলে এইটা এবং এটা ব্যবহার করে পি এবং কিউ এর মান বের করতে পারো। ঠিক আছে, আমি করে দিচ্ছি, খেয়াল করো। একটা প্রবলেম সলভ করতে এখন যতটুকু সময় নিচ্ছি, যখন আমরা 2টা বা 3টা লেকচার পার করবো তখন কিন্তু সময় নেব না, কারণ তোমার তখন আন্ডারস্ট্যান্ডিং আস্তে আস্তে বিল্ড হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যদি আর একটা পেজ নিই, তাহলে আমরা কিন্তু কি পাচ্ছি, পি প্লাস কিউ মান 18, পি প্লাস কিউ সমান 18 এবং পি পি মাইনাস কিউ না, কিউ মাইনাস পি সমান কত পাইছি, 8 পাই। এটা আমাদের 1 নম্বর সমীকরণ ছিল। আর এটাকে মনে করো নাম্বার দিতে হয়, এটাকে 3 4 দিলা, এটাকে 5 দিলা, আমরা 1 এবং 5 এর সমাধান করি, 1 আর এটা 5, এটা যদি সমাধান করি তাহলে কি করবো, তুমি সমাধান করা মনে আছে তো, আমি প্রতিস্থাপন করতে ভালোবাসি, আমি প্রতিস্থাপন পদ্ধতি করি। প্রতিস্থাপন পদ্ধতি যদি করতাম, আমি এখানে 5 দিতাম না, না দিয়ে কি করতাম বলতো, এখান থেকে কিউ এর মান বের করে ফেলতাম, মানে আগের পেজে যেখানে এরকম যেটা লিখলাম, এটা লিখলাম না, এখানে পি এখানে অলরেডি পাঠিয়ে দিলাম, যে কিউ এর মানটা, কিউ মান কত হতো বলতো, কিউ সমান 8 প্লাস পি, এই মানটা এবার 1 নম্বর সমীকরণে বসিয়ে দিতাম, তখন লিখতাম 1 নং সমীকরণে পি এর মান বসিয়ে, পি এর মান কিউ এর মান বসিয়ে বসলে কত হয়, পি প্লাস 8 প্লাস 2 ইকুয়াল টু 18, মানে কিউ এর জায়গায় কি হয়েছে, এই মানটা বুঝে গেছি। যাওয়ার পরে কি থাকে, 2 সমান 8 থেকে করে দিলাম, 18 মাইনাস 8 করলে কত হয়, 10, 2 পি সমান 10, তাহলে পি সমান কত, পি মানে এটা কি বল, পেপারটা একটু লিখে 5 নিচে, এটার নাম্বার দিলে যে পি এর মান 5 নম্বর সমীকরণে বসতে পাই, তখন আমি লিখলাম লিখে নিই, 8 + 5, 8 + 5 13, বাকি বল যেমন তো প্রশ্নটা আমি অ্যান্সারটা আমি সামারি করি। তোমার প্রশ্নটা এমন ছিল যে একটি বিন্দুতে 2টি ভেক্টর কাজ করছে বা 2টি বল কাজ করছে, যাতে সিম্পলি মান যোগ করলে 18 হয় এবং তাদের লব্ধি করলে 12 হয়।
এবং যে লব্ধি ভেক্টরটা আছে ভেক্টরটা কিন্তু 90 ডিগ্রি কোণে থাকবে। এবং আমরা ছোট ভেক্টরটাকে ধরেছি পি, ছোট ভেক্টরটা কি ধরেছি, তো পি ভেক্টর সাথে কি আছে, আর ভেক্টরটা 90 ডিগ্রি আছে। আর যেহেতু লব্ধি সবসময় ভেক্টর দুটোর মাঝে অবস্থান করবে, প্রশ্নটা বলছে যদি এ, বি ও সি এর মান 8, 15, 17 একক হয়, এটা ভেক্টরের জাস্ট মান বলছে, এবং এ ভেক্টর এবং বি ভেক্টর যোগ করলে যদি সি ভেক্টর হয়, তবে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। আমরা তাহলে মধ্যবর্তী কোণ পেয়েছি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা কি দিয়ে প্রকাশ করি, সেটা দিই, তাই তো আগে দেখেছিলাম। এখন এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করলে আমরা কি পাই, লব্ধি পাই না। এই যে সি ভেক্টরটা আমাদের এই ক্ষেত্রে কি হবে, লব্ধি। ঠিক আছে, লব্ধির মান কি আমার দেওয়া আছে, কিভাবে আছে, এই যে এ আর বি ভেক্টরের মানও কি আমার দেওয়া আছে, বের করতে হবে কি থিটা। তাহলে কি আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p cos থিটা, তাহলে ওখানে থিটা পাচ্ছি, সবগুলো মান বসে দেবো, থিটার মান বের করে ফেলবো, শেষ। এই যে অঙ্ক ট্রাই করো, আমি শুরু করি, তোমার ট্রাই করা শেষ, বুঝতে পারছো কি হয়েছে, দেখো আসলে কি হয়। তাহলে আমার দেওয়া আছে কি, মডুলাস অফ এ লেখো বা শুধু এ লেখো, এর মান কত 8, বি এর মান কত 15, সি এর মান কত 17, এইগুলো সব তিনটা ভেক্টরের মান। এখন প্রশ্ন মতে ওরা বলছে, প্রশ্ন মতে এ ভেক্টর এবং বি ভেক্টর যোগ করলে আমি কি পাই, সি ভেক্টর পাই। অর্থাৎ সি ভেক্টর আমার এখানে কি, লব্ধি ভেক্টর। আর লব্ধি হয়, আমরা লব্ধি সূত্র থেকে জানি যে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু ভেক্টরদের মধ্যবর্তী কোণ। আমি ধরে নিলাম যে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত, সেটা তুমি আগে লিখে নেবা। ধরি এ ও বি ভেক্টর, আমি তো ফার্স্ট লিখছি এই জন্য দেখতে কেমন লাগছে, তোমার মতন লিখে, হাতে লেখা থেকে টাকা মতো না, তোমার হাতে লেখা টাকা জাস্ট প্রবলেম সলভ করার লিখে থাকো। বি ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ ধরে নিলে, এবার তুমি মানগুলো বসে দাও, সি এর মান কত 17 স্কোয়ার, এর মান কত 5 স্কোয়ার, বি এর মান কত 15 স্কোয়ার প্লাস 2 ইন্টু এর মান কত 5, বি এর মান কত 15 cos থিটা। এইবার যারা এখন ইকুয়েশন ম্যানিপুলেশন পারো না তারা খেয়াল করবে, যদি কখনো তোমার কোনো মাল্টিপ্লিকেশনে থাকে এমন কোনো চলকের মান বের করতে পারো, কথা খেয়াল করো, মাল্টি গুণ আকারে থাকে, গুণ আকারে আসে এমন কোনো চলকের মান বের করতে বলে, এবং ওই জায়গায় অনেকগুলো পদ যদি যোগ আকারেও থাকে, তাহলে আগে যোগ বিয়োগ আকারে থাকাগুলোকে অপর পাশে নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমি এই 17 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার লিখলাম। পরবর্তী ধাপে এবার কি থাকছে 2 ইন্টু 5 ইন্টু 15 cos থিটা। পরবর্তীতে তোমার এই যে গুণ আকারে যে গুলো ছিল তার মধ্যে চলক কোনটা, শুধু চলক কোনটা বলো তো, যার মান তোমার জানা নেই, থিটা। আর থিটার সাথে থিটাকে অপারেট করছে কি কস, কস এই কস থিটাকে রেখে, কস থিটাকে রেখে বাকিগুলোকে সব অপর পাশে পাঠিয়ে দিবা। যেহেতু গুণ আকারে আসলে অপর পাশে কি হবে, ভাগ হবে, অপর পাশে ভাগ হবে। তাহলে আমি কি লিখতে পারি, 17 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 5 ইন্টু 15, এটা হবে কার মান, কস থিটার মান। কিন্তু তোমাকে কি কস থিটার মান জানতে চাইছে নাকি থিটার মান, অবশ্যই থিটার মান। তাহলে জাস্ট থিটাকে এই পাশে রেখে কস কে পাঠিয়ে দেবা, আর কস এভাবে লিখতে হবে কস ইনভার্স।
তো cos ইনভার্স 17 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 5 ইন্টু 15, এটা হবে কার মান? থিটার মান। এবং আশা করি তুমি এটা ক্যালকুলেশন করতে পারবে। তুমি ক্যালকুলেটরে যাবা, তোমার যে ক্যালকুলেটরে থাকুক না, ক্যালকুলেটরে যে কি লিখবা cos ইনভার্স যদি না খুঁজে পাও, শিফট প্রেস করবা, করে কসে ক্লিক করবা, ক্লিক করলে cos ইনভার্স পাবা। বড় একটা ব্র্যাকেট দিবা, যদি ব্র্যাকেট না আসে, দিয়ে তুমি একটা ভাগ টানবা যদি তোমার ইএক্স বা ইএস ক্যালকুলেটর থাকে। আর এমএস থাকলে তোমাকে একটু ডিফল্ট ভাবে করতে হবে। দিয়ে তুমি এইগুলো সব স্কোয়ার আকারে বসিয়ে দিবা, নিচে মানগুলো বসিয়ে দিবা, দিয়ে ইকুয়ালে প্রেস করবা, যে অ্যান্সার আসবে সেটাই তোমার ডিগ্রিতে অ্যান্সার পাবে। ক্লিয়ার? আমি এটা ক্যালকুলেশন করছি না। নেক্সট প্রশ্ন, যদি একক ভেক্টর এ ও বি, দেখো এখানে এ বি এর উপরে ইউনিট চিহ্ন দেওয়া নেই, এটা আমার দিতে মনে নাই, তাই এই উপরে এই ক্যাপ বা হ্যাট দেওয়া অনেক ঝামেলার বিষয়। ঠিক আছে, তো এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? থিটা। এবং ভেক্টর দুটো বৈশিষ্ট্য কি? এটা একক ভেক্টর। একক ভেক্টর মানে কি? এই ভেক্টরের মান আছে, দিকও আছে। ভেক্টরের মান আছে, দিকও আছে, মান কত হবে? এক হবে। আর দিক কি হবে? যে কোনো দিক হতে পারে। ঠিক আছে, এই এমন দুটো ভেক্টর আছে এ এবং বি, যাতে মধ্যবর্তী কোণ কত? সেটা আমার প্রমাণ করতে বলেছে। এ ভেক্টর থেকে যদি বি ভেক্টর বিয়োগ করি, তবে যেন এটা মানে বিয়োগ করে যে বিয়োগ ফলটা হবে তার মান যেন 2 sin θ/2 হয়। তাহলে চেষ্টা করি। ধরো এখানে একটা ভেক্টর আছে, এটা এ ভেক্টর, এ ক্যাপ বা এ হ্যাট, এটার মান কত? 1। আর একটা ভেক্টর আছে মনে করো বি ভেক্টর, বি কি আছে, যেটার মান 1 হবে, সেটা ধরো বি ভেক্টর, তার মান কত? 1 হবে। এবং এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে কত? ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হয়, আমার মান বের করতে বলছে তার এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এটাকে যদি একটু খেয়াল করো, আমি কিভাবে লিখতে পারি? এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, বা যদি তুমি ক্যাপ দ্বারা লিখতে চাই, লেখো এ ক্যাপ প্লাস মাইনাস বি ক্যাপ। দেখো তো মাইনাস কি মানে? এটা একটা বিপরীত ভেক্টর না? বিপরীত ভেক্টর। আর বিপরীত ভেক্টর কার? বি। তাহলে এই বি ভেক্টরের দিকটা কি জাস্ট কি হবে? চেঞ্জ হবে। বি ভেক্টরটা এই জায়গা থেকে অপোজিট দিকে চলে আসে, এই দিকটা ঘুরে যাবে কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি টার্ন করবে। ঠিক আছে, মাথায় রেখে। এবার এই যে বিপরীত ভেক্টরটা পাইছো, এটা কি? মাইনাস বি ভেক্টর। এইটা আর এইটার কি বের করতে বলছে? লব্ধি বের করতে বলছে, লব্ধি বের করতে বলছে। তাহলে লব্ধি কি হবে? এ ভেক্টর এদিকে, বি ভেক্টর মাইনাস বি ভেক্টর এদিকে, এই লব্ধি মাঝ বরাবর এত ক্লিয়ার? এই যে লব্ধিটা হয়েছে, যদি এটা আমি আর লিখি, এই আর এর মানটা মাত্র আসছে, অনলি মান, নট দ্য ডিরেকশন। ক্লিয়ার? এখন যদি মান বের করতে হয় তাহলে কি লাগে? ভেক্টর দুটোর মান জানা লাগে এবং ভেক্টরদের মধ্যবর্তী কোণ জানা লাগে। আর মান তো আমরা জানি, এর মানও 1, এর মানও 1, কিন্তু ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? কোণ কত সেটা অ্যানালাইসিস করি। দেখো এই কোণটুকু আমার দেওয়া আছে কত? থিটা। আর আমরা জানি এই ভেক্টরটা ঘুরে গেছে কয় ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি তার থেকে এর উপরে 100 মানে থিটা আছে, এই কোণটুকু থিটা, এইটুকু 180। তাহলে এইটুকু যদি বাদ দিই, আমার মেইন লিস্ট আসছে কতটুকু? দেখো তো, আর মেইন লিস্ট বের করতে হবে কোন কোণ থেকে? এই কোণটুকু না?
আর এই কোণটুকু কি হবে, এই পুরো 180 থেকে এইটুকু বাদ দিলে পাবে, এইটুকু কতটুকু বাদ দিচ্ছি, থিটা 180 ডিগ্রি মাইনাস থিটা। যারা বুঝতে পারেন তারা আরেকটু খেয়াল করো, দেখো এই যে ভেক্টরটা আমার ঘুরে গেছে কয় ডিগ্রি, 180 ডিগ্রি, এই বিন থেকে 180 ডিগ্রি ঘুরে গেছে না, দিলি এর ভিতরে এই কোণটুকু আমার জানা আছে থিটা, বাকিটা আমার বের করতে হবে। এখানে যদি থিটা থেকে যায় তাহলে বাকিটা থাকবে কত, 180 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, তো আমার আমার দেখো তথ্য কি কি দেওয়া আছে, ভেক্টরের মান দেওয়া আছে এক এক, ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া আছে, আমার শুধু আর এর মান বের করতে হয়ে গেল। তাহলে আরও লিখতে পারি, তুমি চাইলে লিখতে পারো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটাও লিখতে পারো তোমার ইচ্ছা, যেটা সেম কথা। সমান কি হবে, স্কোয়ার হবে, কারণ এখানে আর এর উপর স্কোয়ার নেই, এখানে কি জাস্ট মান, ওর উপর স্কোয়ার আসছে না, স্কোয়ার কেন দেবো, স্কোয়ার হয়েছে রুট হয়ে গেল। রুট হওয়ার পরে আর বাকি থাকছে কি, আর বাকি থাকছে ভেক্টরদের মান এর। আচ্ছা আমি ফর্মুলা লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos ইন্টু ভেক্টরদের মধ্যবর্তী কোণ। এখন থিটা না লিখে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত, থিটা কি না 180 ডিগ্রি মাইনাস থিটা। কথা ক্লিয়ার? এখন যদি মানগুলো বসে দাও, এর মান কত 1 স্কোয়ার, বির মান কত 1 স্কোয়ার প্লাস, ওয়েট 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 1 মিনিট, এই যে বির আগে মাইনাস আছে, এই মাইনাস কিন্তু এমন ভেবে না এটা -1 হবে, এমন ভাবার কিন্তু কোনো কারণ নেই। এখানে বি এর মান কত, আমার এখানে মাইনাস কি বলছে, ডিরেকশন বলছে, মান না কিন্তু। এখানে -1 দেওয়ার মতন ভুল করার দরকার, এখানে বির মান কত 1, এই মাইনাসটা কি বলেছে, শুধুমাত্র ডিরেকশন, ভেক্টরের ডিরেকশন সিম্পলি। 2 এর মান কত 1, বির মান কত 1 cos। এখন cos 180 ডিগ্রি মাইনাস থিটা সমান কত, আমি ধরে নিচ্ছি তোমরা ত্রিকোণমিতি একটু দুর্বল আছো, আমি ত্রিকোণমিতি শিখিয়ে দিই, একটু রিভাইজ দিয়ে দিই, 9 পড়ে আসছো। 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, জিনিসটা 180 দেয়নি, আর থিটা সবসময় কোন কোন হয়, যদি 9 পড়ে আসে সবসময় সূক্ষ্মকোণ হবে। ঠিক আছে, সূক্ষ্মকোণ যদি হয় তাহলে এই যে ভেক্টরটা, মানে এই যে আরটা অবশ্যই 180 নেই, 90 এবং 180 মাঝে এক কোনো জায়গায় আছে, যদি 90 আর 180 মাঝে কোনো জায়গায় থাকে, এই চতুর্ভাগে, মানে এটা কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে cos কি, পজিটিভ না নেগেটিভ, পজিটিভ না নেগেটিভ, অবশ্যই নেগেটিভ।
যদি এটা একটা না দাও তাহলে কিন্তু বোঝাবে এটা একটা পদ, এটা আর একটা পদ, এটা কিন্তু একটা পদে থাকলে পরবর্তী আগে করলে কমন নেই cos theta এখানে কি আছে এখন এই ক্যালকুলেশন করলে ইজি ক্যালকুলেশন আমি যখন কোনো বাচ্চা না তাই একটু থাকছি এখন আমার সিরিজ মনে থাকে আমার সাইন বানাতে হবে। এই এখানে কি আছে দেখো তো, রুট আছে না, তার মানে রুটটা বাদ দিতে হবে। রুট বাদ দেওয়া কি থাকলো, স্কোয়ার থাকা লাগবে, সাইন করে স্কোয়ার থেকে স্কোয়ার কাটা গেল, তার মানে এই কসটা আমাকে রাখা যাবে না। কস মানে কস স্কোয়ার দেখা যাবে না, কস স্কোয়ার সমান কি করতে পারতে গেলে কস স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে কি আছে অলরেডি মাইনাস সাইন থিটা আছে, তাহলে এখানে একটু ভুল করছি, এখানে কস দিতে হবে। দেন তাহলে cos 2 থিটা সমান কি লেখা যায় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তুমি যদি একটু মনোযোগী হও তাহলে আমি এই মাইনাস 2 সাইন স্কোয়ার থিটাকে এই পাশে নিয়ে আসি, cos 2 থিটাকে এই পাশে নিয়ে আসি। কেন নিয়ে আসছি তুমি এখনই বুঝতে পারবা। তুমি কি লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা। এখন দেখো তো আমার এখানে 1 মাইনাস cos 2 থিটা আছে না, এই cos থিটা আছে, এবং এটার উপরে একটা কিছু মুখস্থ করা আছে। 1 মাইনাস cos এই থিটাটা এই যে থিটাগুলো আছে সেটাগুলো আমি অর্ধেক করে দিই, আমি কিন্তু এই থিটাগুলো অর্ধেক করতাম, এই যে এদিকে ডিরেক্ট করলে কি হতো, এই যে cos থিটা থাকতো, তোমরা কি করো প্রত্যেকটা কোণকে অর্ধেক করে দেবো। এখানে কি হচ্ছে 2 sin square theta by 2 minus 1 minus cos 2 theta by 2 কিন্তু কাটা, তো এখানে আমরা লিখতে পারি cos উপরে লিখি কারণ হয়তো বা নাও লিখতে পারি, আমরা লিখতে পারি 2 sin square theta by 2 1 minus, এটা মুখস্থ করার দরকার না, এটা লাগবে এখানে মডিফাই করতে, এগুলো তোমরা মাথায় করার চেষ্টা করো, মানে রাখতে এই 1 মাইনাস cos থিটা এই জায়গায় কি করতে পারো, এই যে 1 মাইনাস cos থিটা দিলে 2 sin স্কয়ার থিটা বাই এটা গুণ আছে কি আর একটা বুঝলে না। এখন এই যে 2 আর 2 গুণ করলে কত হয় 4 হয়, আর পরবর্তীতে কি আছে এখানে 4 sin স্কয়ার থিটা বাই 2 ছিল, যেটা মানে হয় গুণ আকারে থেকে আমাদের কিন্তু হয়েছে
পরবর্তী একটি ত্রিভুজের তিনটি কোণ দিয়ে ত্রিভুজ আঁকতে পারো। ত্রিভুজের মতো দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রে থাকে। এখন স্থানাঙ্ক জ্যামিতিক সাদৃশ্যের জন্য করতে এরকম দুই অবস্থায় তোমাকে অবশ্যই বলতে পারো, এখন পারবে না। ত্রিভুজ কখনোই কিন্তু একটা থ্রি ডাইমেনশনাল বস্তু না, একটা দিন ত্রিমাত্রিক, অর্থাৎ ওটা একটা প্লেনার পয়েন্ট আমি থাকতে বলি পয়েন্ট তখন তিনটা বিন্দু নিরীক্ষণ করে লাইন ড্র করে দাও, তাহলে লাইনগুলো জগৎ আমার নাম দিয়ে যাচ্ছে এই যে করার জন্য ধরো এই কলমটা কোথায় বলবা যে কারণে আপনি নাচতে থাকছে ওই পিছনে দেওয়াল দিকে থাকলে আমার কোনো একটা রেফারেন্স ফ্রেম যার সাহায্যে আমরা জিনিসটার অবস্থানকে নির্দেশ করে এই যে কোনো একটা পেছনে থাকবে মূল বিন্দু যদি কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় নির্ণয় করে যদি কোনো ভেক্টর আঁকা হয় অবস্থান নিতে কোনো একটা এই ধরো এই বিন্দু এই বিন্দু ধরো অবস্থান নির্ণয় করলে আমরা মনে করছি
তোমার আমি এখন দেখা এরা আমার এটা কিন্তু এক্স অক্ষ বরাবর দিয়েছে একটা প্লাস ওয়াই জেড এটাকে আমি আমরা কম্পোনেন্ট ফর্মে লিখি কম্পোনেন্ট কম্পোনেন্ট ফর্ম বলে কম্পোনেন্ট। এখন যদি এই বিন্দুটা মুভ করে মনে করো এখান থেকে এখানে চলে আসছে এ থেকে বির দিকে, এ থেকে যখন বির দিকে চলে আসছে বির দিকে দেখো আমি একটা ডিরেকশন দিচ্ছি, তখন এর অবস্থান ভেক্টরটা অবশ্যই চেঞ্জ হবে। ধরো সেই বিন্দুটা বি হলো, এই যে বি ভেক্টরটা মানে ও বি ভেক্টর এরও একটা অবস্থান আছে, ঠিক আছে। ও বি ভেক্টরে আমি মনে করি স্থান করে দিলাম একটা পি একটা কিউ একটা, তাহলে বি কে আমরা কিভাবে লিখতে পারি তুমি আগে লেখো, কি লিখবো পি আই ক্যাপ কিউ জে ক্যাপ আর কে ক্যাপ। এখন আমি যদি বলতাম যে এই যে এ থেকে বির দিকে যাচ্ছে এটাকে সরাসরি দূরত্ব এর মধ্যে, এই যে সরাসরি দূরত্বটা এই সরাসরি দূরত্বকে আমরা কি বলি, সেটাকে সরণ ভেক্টর বলি। তো আমি বললাম যে এ বি ভেক্টর সমান কত হবে। এখন তুমি বলবা ভাই এ বি ভেক্টর তুমি যদি ভেক্টরের ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ সূত্র জানো তবে তুমি অনায়াসে বলতে পারবা, কিন্তু আমি তোমাকে সহজ একটা সিস্টেম শিখাই দিচ্ছি যার সাহায্যে আরো সহজে বলতে পারবা। সেটা কি, তুমি দেখবা যে সরণ ভেক্টর রিলেটেড প্রবলেমে যে আমি ভেক্টরটা নিচ্ছি কার দিকে এ থেকে বি এর দিকে, তাহলে যাচ্ছি কার দিকে বির দিকে, তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর বসাবো, বি বিন্দুর অবস্থান ভেক্টর কত ও বি ভেক্টর, মাইনাস দেব আসছি কার থেকে এর থেকে ও এ ভেক্টর। যখন যদি কখনো এমন প্রশ্ন বলে যে এ বি ভেক্টর সমান কত বা যে কোনো ভেক্টর সমান কত, মেনলি সরণ ভেক্টরের কথা বলে, তখন তুমি দেখবা বি বিন্দুর অবস্থান মানে পরে যেটা থাকবে এ থেকে বি এ বি, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ও এ বিন্দুর অবস্থান ভেক্টর। তোমরা লিখে জানাবা যদি আমি লিখতাম বি এ ভেক্টর তবে এটাকে আমরা কিভাবে লিখতাম, অর্থাৎ ডিরেকশনটা যদি উল্টো দিকে হতো মানে এই দিকে যদি হতো, আমি যদি একটু ডিফারেন্ট কালার ইউজ করি, যদি এই দিকে একটা ভেক্টর ড্র করি তাহলে বি এ ভেক্টর, আমি এটা কালেক্ট ঠিক করে দিই বি এ ভেক্টর। তোমরা এটার কি কিভাবে লিখতে একটু লিখে দেখো, আমি এটাকে আরেকটু মডিফাই করি। দেখো এখানে ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর না, ও বি ভেক্টর মানে কি এইটা, ও এ ভেক্টর মানে কি এইটা। এখন এইটা থেকে এটা বিয়োগ করছি মানে এইটা থেকে এটা বিয়োগ করবো, আমি যদি লিখি এ বি ভেক্টর সমান কি লিখতে পারি, ও বির মান কত পি আই ক্যাপ কিউ জে ক্যাপ প্লাস আর কে ক্যাপ মাইনাস ও এর মান কত এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখানে যদি খেয়াল করো তাহলে এই যে মাইনাস খান কি হবে, টোটালটাকে গুণ হয়ে যাবে মাইনাসটা বা মাইনাস ওয়ানটা, প্লাসে মাইনাসে এক্স এর কোনো সিনোনিম মানে কি আছে প্লাস, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস এক্স আই ক্যাপ মাইনাস ওয়াই জে ক্যাপ মাইনাস জেড কে ক্যাপ। পরবর্তীতে তুমি এখানেও আই আছে এখানেও আই থাকবে না, আই যদি কমন নাও তাহলে কি থাকে বলো তো,
আই যদি কমন হয় তাহলে কি থাকবে, পি মাইনাস এক্স ইন্টু আই ক্যাপ প্লাস এখান থেকে যদি জে কমন নাও তাহলে কি থাকবে, কিউ মাইনাস ওয়াই জে ক্যাপ প্লাস একইভাবে যদি কে কমন হয় তাহলে আর মাইনাস জেড কে ক্যাপ। ঠিক আছে, হ্যাঁ তো প্যারা নিস না ভাই, সিম্পল কথা শোন। যদি দুটো বিন্দুর মধ্যে তোর সরণ ভেক্টর বের করতে বলে, তবে এর এক্স থেকে মানে যেদিকে যাচ্ছিস ওইটা থেকে যেখান থেকে আসছিস তার বিয়োগ করবি, মানে এটা থেকে এটা বিয়োগ করবি করে মান বসিয়ে দিবি, এটা থেকে এটার মান বের করবি করে মান বসিয়ে দিবি, এটা থেকে এটা বিয়োগ করে মান বসিয়ে দিবি, যা হবে তাই তোর এবি ভেক্টর হবে। ঠিক আছে, চলো আমরা এটা করি।